নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। অমৃত প্রকল্পের জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠ সংলগ্ন এলাকায়। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে শহরের যান চলাচল। জলপাইগুড়ি শহরের ভেতরে দলছুট হাতির আগমনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাতের বেলায়। পরে বন দপ্তরের তরফে একটি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসার পর উপযুক্ত স্থানে স্থানান্তর করা হয়। অমৃত প্রকল্পের জলের পাইপলাইন ফেটে বিপত্তি জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরে অমৃত প্রকল্পের আওতায় বসানো জলের পাইপলাইন ফেটে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে আজ বিকেলে গৌরীয় মঠ সংলগ্ন এলাকার মূল রাস্তার ধারে। আচমকাই পাইপের একটি জোড়া অংশ ফেটে অত্যন্ত দ্রুত গতিতে জল বেরোতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলের চাপ এতটাই বেশি ছিল যে তা দুতলা বাড়ির সমান উচ্চতায় উঠে যায়। এক ব্যবসায়ীর দাবি, জলের তোড়ে তার দোকানের ভেতরে জল ঢুকে পড়ে এবং বহু জিনিসপত্র নষ্ট হয়ে যায়। একইভাবে পাশের আরও একটি দোকানেও জল ঢোকে। ঘটনাস্থলের কাছেই একটি স্কুল থাকায় আতঙ্ক আরও বেশি বেড়ে যায়। বাসিন্দাদের মতে ওই সময়ে যদি বেশি ভিড় থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত। পাইপলাইন ফেটে যাওয়ার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলও ব্যাহত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি টেলিফোনে জানান, পাইপের ফাটা অংশ দিয়ে পুরসভার দুর্নীতি বের হচ্ছে। ট্রায়াল রান বিকেলে না করে অন্য সময়ও করা যেতে পারত। পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, পাইপের জোড়া অংশের লিকেজের কারণে এই ঘটনা। ওই ওয়ার্ডের কাউন্সিলরের জ্ঞানের অভাব রয়েছে। ট্রায়াল রানের কোনো নির্দিষ্ট সময় নেই, এটা সব সময়ই চলতে থাকবে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ঘটেছে গড়িয়া মঠের সামনে, হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের সামনে পাইপলাইন ফেটে গেছে। জলের যে পাইপলাইন তিস্তার বলে এখন যে জলটা দিচ্ছে, আব্দুল প্রকল্পের যে জলটা দিচ্ছে, সেই জল লাইনের পাইপটা ফাটা যায় এবং এত স্পিডে জল বার হয় যে দোতলা পর্যন্ত জল উঠে এবং আমার দোকানে ভীষণ ক্ষতি হয়ে গেল। দোকানে আমার অনেক কিছু বেড়ে গেছে, বিস্কুট বলেন, টিকেট বলেন, এই যে কেক ঠেক আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কী অবস্থা। কানে যে বেঁচে গেছে এটাই রক্ষা। এখানে জলে একটা ফোর্সে বাড়ি খেলাম, মানে এত ব্যথা চিন্তা করতে পারেন না। একটু পরে হতো বা আগে হতো তাহলে কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কারণ সামনে একটা স্কুল আছে, আতরসা বিশ্ববিদ্যালয়, ওই স্কুলের সামনে বাচ্চারা ছুটি হতো, তখন কিন্তু একদম স্পটেড হয়ে যেত, এত জলের স্পিড, মানে এরকম জীবনে কোনদিন দেখিনি, এরকম ভাবা যায়নি। আমরা এটা পৌরসভার ব্যর্থতা ভাবছি। কি চাইছেন? আমরা যদি পৌরসভা ভালো করে এটা সরজমিনে পরীক্ষা করে দেখুক, তারপরে ট্রায়ালটা করুক, জলের লাইনের ট্রায়ালটা তারপরে করুক। পৌরসভার লোক কাউকে এখনো দেখা যায়নি। একজনকে দেখলাম, উনি বললেন, আমি পরিচয় দিলেন যে আমি পৌরসভা লোক, কিন্তু কোনো সহজ উত্তরও নেই, কিছু নেই, বলে এরকম হবেই। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় হাতির আগমনে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার ভোরে জলপাইগুড়ি শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে করোড়া ভ্যালি চা বাগানে হঠাৎই হাতির আগমন ঘটে। 3টি হাতির একটি দল খাবারের সন্ধানে হানা দেয় চা বাগানের শ্রমিক মহল্লায়। কোনো কারণে আসার সময় একটি হাতি চা বাগানের মধ্যে থাকা গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। এরপর খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে সেই হাতিটিকে ক্রেন দিয়ে উদ্ধার করে। এরপর ওই দিন রাতে এসি কলেজের পেছনে ফের ওই হাতির দলকে দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ভিড় জমে যায় এলাকায়। এরপর বন দপ্তরের তরফে একটি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে ক্রেন এনে চিকিৎসার পর তাকে উপযুক্ত জায়গায় ছাড়ার ব্যবস্থা করেছে বন দপ্তর। বাকিদের খোঁজ চালাচ্ছে। এই কাজে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা এগিয়ে এসেছিলেন। গভীর রাত পর্যন্ত চলে এই মিশন। হাতি আছে, আমরা আছি, টিম আছে, জলপাইগুড়ি টিম আছে, আমাদের বেলাগোবা থেকে টিম এসছে, প্লাস রামসাই এসছে। কোথার থেকে এই লোকালয়ে হাতি চলে আসলো বা কি এটা যেটা জানা যাচ্ছে ওই আমাদের কাঠামারির পাশ থেকে এসছে বলে বোঝা যাচ্ছে। আজকে সকালে কলাবিলি চা বাগানেও হাতির 3টে হাতি ছিল, সেই 3টে হাতি ছিল, ওই 2টো হাতি আমরা নিয়ে চলে গেছি, বেলাগোবার দিকে চলে গেছে। একটা হাতি যেটাকে কুয়া থেকে উদ্ধার করা হয়েছিল, সেই হাতিটা এখানে এসছে। তো একটা বাড়ি ভেঙেছে, একজন আহত হয়েছে, হাসপাতালে ভর্তি।
দেখতে যাবো, আমরা দেখি না, জানা ছিল না, জেনে নিই। ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের পাশে হাইওয়ে পার হয়ে এসছে, একটা রেলিংও ভাঙেছে। হ্যাঁ, ওই হাতিটার পিছনেই আমরা আছি। তো একজন মহিলা আহত, হাসপাতালে 10 মেডিকেলে ভর্তি, চিকিৎসাধীন, এখন অবজারভেশনে আছে। আচ্ছা, এবং ওনার বাড়ির ঘর দুটো বাড়ি ভেঙে দিয়েছে। জলপাইগুড়ি টিম নিশ্চয়ই গেছে নিশ্চয়ই। তো আপনারা কি এই এখন হাতিটার উপর নজর রাখছেন? হ্যাঁ, নজর রাখছি, আমাদের টিম। অন্ধকার, একদিকে কুয়াশা, কিভাবে মোকাবেলা করবেন? রয়েছে, আমাদের টিম রয়েছে, লাইট সাওয়ার রয়েছে, পুলিশও রয়েছে পাশাপাশি। পুলিশও রয়েছে। তো এখন কি হাতিটার রাত মানে নিয়ে যাবো, আমরা এখান থেকে নিয়ে যাবো ড্রাইভ করে। শহরের মধ্যে হাতি আতঙ্কিত, লোকজন কি ভিড় হয়েছে, কিভাবে এদের বোঝাবেন? মাইকিং করছেন? হ্যাঁ, অ্যাওয়ারনেস করা হচ্ছে। কি হয়েছে, একটা হাতি রাতের অন্ধকারে এলাকায় লোকালয়ে চলে এসেছে এবং বাড়ি ঘর ভাঙচুর করেছে, একজন আহত মহিলা, এরকম শোনা যাচ্ছে। কি ব্যাপার, আপনি কি বলবেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই আমি শুনলাম যে ডাঙ্গাপাড়ায় যে আমাদের পঞ্চায়েত বিজয় মাহাতোর এলাকায় তো একটা ঘর পুরো ভেঙে ফেলছে। তো আমি জানি তার বন দপ্তরকে বলবো ওই পরিবারের পাশে থাকতে, এবং আমরাও পাশে আছি। আমরা খোঁজ খবর নিলাম এবং একজন অ্যাডমিটও আছে। আপনি কি দেখতে গেছেন? আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। আচ্ছা। তো গুরুতর অবস্থায় মানে জখম হয়েছে, তার পাশে আমরা আছি এবং বন দপ্তর তাদের পাশে জানি অবশ্যই থাকে। যোগাযোগ করবেন বন দপ্তর? হ্যাঁ, আমরা যোগাযোগ করব এবং দুস্থ পরিবার, সে তার পাশে যদি বন দপ্তরটা থাকে তাহলে খুব দুটো ঘর নাকি ভেঙেছে? ভালো হয়। দুটো ঘরই একেবারে ভাঙচুর ভেঙে দিয়েছে। হ্যাঁ। তো এই যে এই লোকালয়ে হাতি, কি বলবেন এইভাবে? হ্যাঁ, বন দপ্তরকে বলবো যে এই হাতিকে সুরক্ষা নিয়ে যাওয়ার জন্য আমরা বলবো। তো সে হাতিটা নিজের জায়গায় জানি পৌঁছে যায়। আর পুলিশ এবং বন দপ্তর কি রয়েছে এলাকায়? হাতিটা তো ওই এলাকায় রয়েছে, জঙ্গলে। হ্যাঁ, তাদের ওনারা ওখানটা অনেককেই মানে আছে, পুলিশ আছে, বন দপ্তর থেকেও আসছে, ওনারা আছেন, পাহারা দিচ্ছেন এবং তাকে সুরক্ষা জায়গায় জানি নিয়ে যায়। জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে। এদিন বিভিন্ন খেলাধুলোর মধ্যে ছিল বল কালেক্ট দৌড়, লং জাম্প, কমলা দৌড়, 25 মিটার দৌড় সহ অন্যান্য খেলা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই শুরু হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন 1987 সালের 11 জানুয়ারি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টা স্থাপন করেন। সেই মতন করে আজকে 40তম তার বার্ষিক প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রত্যেকটা বাচ্চা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে তাদের নিয়ে একটা অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, শীতকালীন স্পোর্টস। সেই স্পোর্টসে আমাদের টোটাল 200 ছেলে মেয়ে আছে, প্রত্যেকে অংশগ্রহণ করছে। যারা প্রাইজ পাবে তারাও প্রাইজ পাবে, যারা প্রাইজ পাবে না তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দিই। কী খেলা আছে আমাদের? বিভিন্ন রকম বল থ্রো, দৌড়, হাই জাম্প, লং জাম্প, এগুলো সবগুলোই খেলা হচ্ছে তাদের এবিলিটি অনুযায়ী। একটি ছেলে বা একটি মেয়ে যে কোনো দুটো ইভেন্টের নাম দিতে পারবে এবং সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন শহরের গণ্যমান্য ব্যক্তিরা এসছেন, তাদের সমন্বয়ে এই প্রোগ্রামটা আজকে করা হচ্ছে। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন স্কুল কর্তৃপক্ষের। আগামীকাল পৌষ পার্বণ উপলক্ষে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের খাওয়ানো হবে পায়েস। তবে তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। ছোটদের বরণ করে নেয় বড়রা। চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিক্ষক শিক্ষিকারা নতুন ছাত্রদের পাশে থাকার ভরসাও যোগান এই নবীন বরণ উৎসবের দিন। আজকে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর নবীন বরণ হচ্ছে। ওরা আজকে প্রথম দিন স্কুলে আসছে। স্বাভাবিকভাবে আমরা ভাবি যে ছোটো ছোটো বাচ্চারা মা বাবাকে আগলে রাখে, হঠাৎ করে ওরা আজকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেছে। এতে ওদের একটা ভয় বা আতঙ্কের একটা আসতে পারে, মনের ভিতরে খেলতে পারে যে বাবা মাকে ছেড়ে হঠাৎ করে আসবো স্কুলে অপরিচিত মাস্টারমশাই দিদিমণিদের সামনে। সেজন্যই ওরা যাতে ভয় আতঙ্কটা কাটিয়ে ওঠে এবং এটা বিদ্যালয়ে একটা বিনোদনের জায়গা হিসাবে ওদের কাছে মনে হয়। এবং আমাদের কাছে ওরা ভিআইপি হিসাবে আজকে রিসেপশান হইল, ওরাও
চায় যে যেখানে ভালোবাসা এবং পাওয়া যায়, আন্তরিকতা পাওয়া যায়, সেখানে কিন্তু ওরা মিশতে চায় এবং মনের কথাটা পরিষ্কার করে বলতে চায়। সেই জন্য ওদের আতঙ্ক কাটানোর জন্য আজকের আমরা এই একটা অনুষ্ঠান করছি, যাতে বিদ্যালয়টাকে ওরা বিনোদনের জায়গা হিসাবেই দেখে এবং খেলার ছলে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা ওদেরকে আজকের থেকেই সেই মেসেজটা আমরা দিলাম। আগামীকাল স্যার পায়েসও খাওয়ানো হবে। হ্যাঁ, আগামীকাল পৌষ পার্বণ উপলক্ষে আমরা বিদ্যালয়ে মিড ডে মিলের সাথে আলাদা করে পায়েসের ব্যবস্থা করছি। সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মালবাজার থেকে সান্দাকফু পর্যন্ত পদযাত্রা শুরু করলেন এক যুবক। স্বচ্ছ সবুজ পরিবেশের বার্তা দিতে মালবাজার শহর থেকে সান্দাকফু পর্যন্ত পদযাত্রা শুরু করলেন শহরের এক পরিবেশ প্রেমী যুবক স্বরূপ মিত্র। গতকাল মালবাজার থেকে যাত্রা শুরু করে আজ সেবকে পৌঁছান তিনি। আজ সকালে আবার সেবক থেকে যাত্রা শুরু করেন তিনি। এই দিন মালবাজার শহরের পৌরসভার সামনে থেকে প্রায় 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অভিমুখে যাত্রা শুরু করলেন এই তরুণ। মালবাজার শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে রয়েছে পর্বতশৃঙ্গ সান্দাকফু এবং ফালুট। যাত্রাপথে সেবক করোনেশন সেতু পর্যন্ত সমতল, তারপরেই পাহাড়ি চড়াই শুরু। সোমবার সকালে যাত্রা শুরুর সময় সেখানে উপস্থিত ছিলেন মাল পরিবহন মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর তপতি সাহা, সমাজকর্মী রাজেন প্রধান প্রমুখ। যুবক পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র জানান, আমাদের আশেপাশে প্রতিদিন সবুজছেদন হচ্ছে, যার প্রভাব পরিবেশের ওপর পড়ছে। বাড়ছে খরা, বন্যার প্রবণতাও। এই সময় সবুজায়নের বার্তা দিতে মালবাজার থেকে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি। পথের পাশে থাকা সাধারণ মানুষদের সবুজায়নের বার্তা দিয়ে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন তিনি। কালীঝোড়া, জোরবাংলো, ঘুম, মানেবঞ্জন হয়ে তারপর সান্দাকফু পৌঁছাবেন তিনি। এটা অ্যাকচুয়ালি মালবাজার থেকে শুরু হচ্ছে, এটা সোলো হচ্ছে, টোটালটাই একাই করবো আমি। এর আগে 2019-এ সাইকেল নিয়ে করেছিলাম মালবাজার থেকে, সেটা 10 দিনে সম্পূর্ণ হয়েছে। আর এইবার যেটা করছি, এবারের রুটটা আমাদের মালবাজার থেকে কালীঝোড়ার থেকে আমরা যাব ঘুমের থেকে সুখিয়াপুকুরি হয়ে মানেগঞ্জন থেকে আমি চলে যাব তুমলিং থেকে সান্দাকফু হওয়ার পরে আমি চলে যাব ফালুরের থেকে গোরখে থেকে শেষ হবে। যদি সেরকম দেখি যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে হয়তো ট্রেক করে নিচে নামবো, অথবা আমি গাড়ি করে নিচে চলে আসবো। বার্তা মানে হচ্ছে আজকের যে যুব সমাজ আছে, যারা বেশিরভাগকে দেখা যাচ্ছে যে তারা খেলাধুলায় বা বিভিন্ন জায়গায় তারা পিছিয়ে যাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গে সবথেকে মানে ভালো জায়গা হলো হচ্ছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসকে নিয়ে কাজ করা, আমাদের ট্রেন ট্যুরিজমকে নিয়ে কাজ করা, বা আমাদের ট্যুরিজমকে নিয়ে কাজ করা, বিভিন্ন স্কোপ রয়েছে। তো সেইগুলো যদি তাদেরকে একটু অ্যাওয়ারনেস করা, বা তারা যদি এই ধরনের যে এই মানুষটা যাচ্ছে, ছোট বাচ্চারা যদি দেখে বা ওরা যদি বড় হয় যে হ্যাঁ এটা কি তাহলে ট্রেকিং করেই যাচ্ছিলো এই জায়গাটা, তো এই কিউরিসিটিটা যখনই ওদের মনের মধ্যে আসবে, ওরা কিন্তু এই ট্রেকিং ক্যাম্পিংগুলোকে আরও আস্তে আস্তে নিবে। আর ট্রেকিং ক্যাম্পিং শুধু ট্রেক করা বা ক্যাম্প করাকে বোঝায় না, এটা এখানে সমস্ত কিছু একটা বার্তা থাকে, এখানটা সমস্ত কিছু শিক্ষা থাকে, যা বইয়ের পৃষ্ঠায় পাওয়া যায় না, তা কিন্তু আমাদের এই ট্রেকিংয়ে, আমাদের ক্যাম্পিংয়ে সেখানটা পাওয়া যায়। তো এইসব নিয়ে আর কি আমার আজকে যাওয়া। আর আজকের দিনে এই যাত্রাটা ওর আলাদা একটা বৈশিষ্ট্য রাখবে, বা আলাদা উল্লেখযোগ্য রাখবে গুরুত্ব। তার কারণ এই ওর কিন্তু শুধু নিজের অ্যাডভেঞ্চার নয়, বন্যপ্রাণ সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণ, এটাও কিন্তু ওর এই বিষয়ের মধ্যেই পড়ে। সেই জন্যেই বিশেষ করে আজকের দিনে আমি গুরুত্বটা আরও কেন বলছি, স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়ে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তিনি রামায়ণ এবং মহাভারতের উল্লেখ করে ভারতবর্ষের অরণ্য, ভারতবর্ষের প্রাচীন সভ্যতা এবং সেখানটায় বন্য প্রাণ এবং মানুষের সহাবস্থান, এই প্রত্যেকটা বিষয়কে যেহেতু তিনি রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে সবার কাছে চেষ্টা করেছিলেন। তাই আজকের দিনে স্বরূপও যে যাচ্ছে সেই সংরক্ষণের বার্তা, যার কারণে ও পাহাড় ভালোবাসত। সেই সঙ্গে একটা সময় ও বুঝতে পেরেছিল পাহাড়কে বাঁচাতে হলে জঙ্গলকেও বাঁচাতে হবে, এবং সেই জন্যেই কিন্তু ওর এই প্রচেষ্টা, ওর যাত্রা সফল হোক। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ স্বরূপ 11,930 ফুট উচ্চতায় যাওয়ার একটা পরিকল্পনা করেছে। আর এই দীর্ঘ পথে কিন্তু অনেক কিছু সে দেখতে পাবে, যেটা একটা সময় আমরা অনুভব করতাম, আর বর্তমানে
যে বিনিষ্ট, যে নষ্ট হয়ে গেছে যে আবহাওয়া, সেটাকেও সে দেখতে পাবে। অর্থাৎ আবহাওয়া পরিবর্তন পাবে সেখানে, মানুষের জনজীবনের জীবনশৈলী, যে পরিবর্তিত জীবনশৈলী তারা দেখতে পাবে। এবং পাশাপাশি হচ্ছে যে এই দীর্ঘপথ যেটা যাবে সেখানে হচ্ছে বিগত দিনে কী ছিল আর আজকের দিনে কী ছিল, এই তারতম্যগুলো কিন্তু সে নিজের চোখে উপলব্ধি করতে পারবে। তাই আমার অরূপের কাছে একটা অনুরোধ থাকবে যে এই সমস্ত অভিজ্ঞতা দেখে যেন ও এই বিষয়গুলো একটা লিখিত আকারে মানুষের কাছে তুলে ধরা, তাহলে মানুষ কিন্তু সেই তারতম্যটা বুঝতে পারবে। এটাও ঠিক যে বাঁচার জন্য প্রকৃতি আর প্রকৃতির মূল যে জায়গাটা, উৎসটা সেটা হচ্ছে গাছ। এই গাছ বাঁচানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে হচ্ছে আমরা মাটির তলায় জল পাবো, আর জলটাকে জীবন বলা। এই জল যদি গাছ থাকে তাহলে মানুষ থাকবে, গাছে থাকলে মানুষ থাকবে। তো এই কর্মকাণ্ডকে মাথায় নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা মালবাজারবাসী থেকে তাকে সাধুবাদ জানাই এবং তার যে চিন্তাধারা রয়েছে সেটা যেন অন্য মানুষের মস্তিষ্কে যেন ঢুকে এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য একটা মাধ্যম। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলদাপাড়া বন বিভাগের সিসিটিভিতে ধরা পড়ল এক চাঞ্চল্যকর দৃশ্য, জানিয়ে নেট দুনিয়া তোলপাড়। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। ঠিক সেই সময়ই জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন রামঝোড়া চা বাগানের ক্যামেরায় ধরা পড়ল এক অবাক করা দৃশ্য। গোল হয়ে দাঁড়িয়ে একদল বন্য হাতি, যেন গ্রামে যাওয়ার আগে চলছে গোপন বৈঠক। মাদারিহাট ব্লকের রামঝোড়া চা বাগান সংলগ্ন এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্ত। ফুটেজে দেখা যায় ছোট বড় মিলিয়ে প্রায় 15 থেকে 20টি হাতি এক জায়গায় জড়ো হয়েছে। তাদের গতিবিধি দেখে স্পষ্ট গ্রাম অভিমুখে এগোনোর পরিকল্পনা চলছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কেউ মজা করে একে বলছেন হাতিদের গোলটেবিল বৈঠক, কেউ আবার বলছেন হামলার আগে স্ট্র্যাটেজি মিটিং চলছে। তবে মজা নয়, পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেয় বন দপ্তর। কন্ট্রোল রুম থেকে নজরদারি করে সঙ্গে সঙ্গে রেসপন্স টিমকে পাঠানো হয়। সময় মতো হস্তক্ষেপে হাতির দলটিকে নিরাপদে আবারও জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গ্রামবাসীরা। উল্লেখ্য, জলদাপাড়া সংলগ্ন গ্রামগুলিতে হাতির আতঙ্ক নতুন নয়। প্রায়ই বন্য হাতির দল গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর ও খাদ্য সামগ্রী নষ্ট করে। সন্ধ্যার পর অনেক এলাকাতেই মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এই কারণে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় বসিয়েছে সিসিটিভি ক্যামেরা ও চালু করেছে বিশেষ কন্ট্রোল রুম। এই ভাইরাল ফুটেজ প্রমাণ করে দিল প্রযুক্তি চোখ এড়ায় না হাতিদের গোপন পরিকল্পনাও। কয়েক দশক পেরিয়ে গেলেও ফের একবার স্কুলে এসে আবেগে ভাসলেন প্রাক্তনীরা। উপলক্ষ ছিল ডুয়ার্সের অন্যতম প্রাচীন ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক স্কুলের 75তম বর্ষ উদযাপনের সমাপ্তি উৎসব। আজ আবার দিনটি নির্দিষ্ট ছিল প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আয়োজনে। যে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি মার্কিন মুলুকের ওয়াশিংটন থেকেও স্কুলে ছুটে এসেছিলেন প্রাক্তনীরা। দিনভর স্কুল মাঠের মঞ্চকে ঘিরে তৈরি হলো অসংখ্য স্মৃতি জড়ানো মুহূর্ত। 30-40 এমনকি 50 বছর পর ছেলেবেলার বন্ধুকে কাছে পেয়ে কেমন আছিস বন্ধু বলে জাপটে ধরে শুরু করে স্কুল জীবনের স্মৃতির চারণ। আবেগে ভেসে যাওয়া অথবা প্রয়াত প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ছবির সামনে কিছু সময়ের জন্য থমকে দাঁড়ানো, এমনও হাজারো মুহূর্তের ছড়াছড়ি আজ পুনর্মিলন উৎসবকে ঘিরে।
কলকাতার ভবানীপুর থেকে এসেছিলেন মিঙ্কু রায়। 1980 সালের মাধ্যমিক ব্যাচ তিনি। সেই সময় সহপাঠী ইসলামপুরের শেলি দাস, শিলিগুড়ির সুভাষ আগরওয়াল অথবা ওদলাবাড়ির তপন ঘোষদের সাথে দিনভর গল্পগুজবে মেতেছিলেন মিঙ্কু দেবী। এদিনের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে মিঙ্কু রায় জানান, এই অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না, এক কথায় যা অসাধারণ। ছেলেবেলার স্কুলের পুনর্মিলন উৎসবে যোগ দিতে ওয়াশিংটন থেকে এসেছিলেন ডক্টর অরবিন্দ মিত্র। 2006 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর মাঝে প্রায় 2 দশক পেরিয়ে গিয়েছে। স্কুলের চেহারাতেও এসেছে বাহ্যিক পরিবর্তন। তবুও স্কুলে ঢুকে এই ক্লাসরুমের পছন্দের বেঞ্চে বসে যেন দুদ্বন্দ্বের জন্য হলেও নিজের ছাত্র জীবনে ফিরে গিয়েছিলেন অরবিন্দ। 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। গতকাল বিধানপল্লী ময়দানের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন জি সারেগামাপা 2003 এর চ্যাম্পিয়ন অ্যালবার্ট ক্যাবো। তবে এদিন সবার আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। ছিলেন বিডিও রেশমিদীপ্ত বিশ্বাস, প্রধান মৌমিতা ঘোষ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গুণীজনেরা। মন্ত্রী জানান, যেসব স্কুল ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে বিগত দিনে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে চলে গিয়েছিলেন, এদিন সবাই আবার স্কুলে এসে সবার সাথে আলাপচারিতায় মেতে ওঠে এবং বন্ধু বান্ধবকে কাছে পেয়ে খুশি সবাই। এর জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। বেলুয়া থেকে এসেছি, কিন্তু আমার পড়াশোনা এখানে। আমি এখান থেকে 94 এ মাধ্যমিক পাশ করেছি, 96 এ উচ্চ মাধ্যমিক পাশ করেছি। খুবই আনন্দ হচ্ছে এখানে এসে, কিন্তু সঙ্গে একটু খারাপও লাগছে। যারা আমাদের হাতে ধরে অনেক কিছু শিখিয়েছিলেন, আজকে তাদের অনেকেই আমাদের মাঝে নেই। আজকের অনুভূতিটা কথায় হয়তো আমরা বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, কারণ কিনা আজকে অনেক দিন পরে, বহু বছর নিয়ারলি 32 বছর পরে, 30 বছর পরে আমরা আজকে স্কুলে এসেছি এবং প্রত্যেকটি মুখ চেনা এখানে। কিন্তু হ্যাঁ, গিয়ে হয়তো সবার সাথে দেখা করতে পারছি না, কিন্তু সবাইকে দেখে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড় আমরা থ্যাঙ্কফুল, গ্রেটফুল আজকে অর্গানাইজিং কমিটিকে আর এবং দাদাকে এবং তাছাড়া প্রত্যেককে যারা এই এটাকে কন্ডাক্ট করেছে এবং আমাদের সবাইকে আরেকবার সম্মিলিত করেছে। আমরা সবাই আবার একত্রিত হতে পেরেছি, ওর জন্য অনেক ধন্যবাদ। একটা উত্তেজনা হচ্ছে, বিশেষ করে এই স্কুলের মধ্যে আমরা বেড়ে ওঠা। আমার বাবা স্কুলের ফাউন্ডার শিক্ষক, প্রতিষ্ঠাতা শিক্ষক, ফলে এই স্কুলের সঙ্গে আলাদা একটা ইনভলভমেন্ট আমাদের পারিবারিক ভাবেই আছে। এবং আজকে এতদিন পরে আমাদের এই পুনর্মিলন, মনটা খারাপ লাগছে। আরো পরে আর কোনোদিন এই স্কুলে সবার সঙ্গে দেখা হবে কিনা জানি না। প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব হচ্ছে এই মাঠে, স্কুলের মাঠে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন এখন চলছে। এরপরে আমরা হীরক জয়ন্তীর যে মূল উৎসব সেটা আমরা করব এবং সেটা কমলাবাড়ি বাজারের কাছে বিধানপল্লীর মাঠে সেটা হবে সন্ধ্যা 6টার দিকে। সেটা উদ্বোধন আছে, মন্ত্রী মহাশয় আসবেন এবং অন্যান্য বিশেষ অতিথিরা সেখানে আসবেন। এই স্কুল আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের উদলাবাড়ি হাই স্কুল যে 75 বর্ষ হীরক জয়ন্তী পালিত হচ্ছে এইখানে। আর এখানে আমরা দেখেছি যে এই স্কুল ম্যানেজিং কমিটি থেকে নিয়ে এখানে সমস্ত যারা হেডমাস্টার, তাদের উদ্যোগে কিন্তু আজকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলাশাসক, এসডিও, এসজিডিএর চেয়ারম্যান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। বৈঠক অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আপাতত তা সার্বজনীনভাবে নিশ্চিত রূপে ঘোষণা করা সম্ভব নয়। শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি। দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে পবিত্র মহাকাল মন্দিরের এই বিশেষ মুহূর্তের জন্য। উদ্বোধন হবে বা শিলান্যাস হবে সেদিন মুখ্যমন্ত্রী তো আসার কথা আছে, আপনারা জানেন। এইটুকুনি একটা ডিটেল মুখ্যমন্ত্রী প্রোগ্রামে ওই জমিটা কত হয়েছে? 17 হস্তান্তর হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি পেপারটা ডিপিআর তৈরি হচ্ছে তো প্রদেশ সরকারি
হ্যাঁ আমি রাফলি বলার অথরাইজ পার্সন না, যেহেতু ডিপিআর তৈরি হয়নি। ডিপিআর তৈরি হলে এটা তো সরকারিভাবেই বলবে, টেন্ডারে তো দেখতেই পাবে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে পৌষ পার্বণ এখন শুধুই নিয়ম রক্ষার বিষয় হয়ে উঠেছে। বাজারে নেই আগের মতো ভিড়ও। আগামীকাল পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ উপলক্ষে বাজারে তেমনভাবে ভিড় লক্ষ্য করা গেল না। এবছর বাজারে দোকানদারের সংখ্যাও অনেকটাই কম। বাজারে বসেছে নারকেল থেকে চালের গুঁড়ো সহ অন্যান্য পিঠে বানানোর সামগ্রী। এবছর নারকেলের দাম অনেকটাই বেশি। একটি নারকেল বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে, যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। তবুও ক্রেতারা জানাচ্ছেন শুধু নিয়ম রক্ষার জন্যই পৌষ পার্বণ পালন করবেন এবছর। কত করে বিক্রি করছেন? ও হচ্ছে 35-30। এই বছর পৌষ পার্বণের আগের দিন হ্যাঁ, ভিড় দেখা যাচ্ছে না। ভিড় কি বাজারে আছে? আছে টুকটাক আর কি, আগের মতো তো চলে না। কারণ মনে করেন যে এখন লোহার বেরিয়ে গেছে, ওই জন্যই মানে কারণটা কমে গেছে বিক্রি। লোহার বলতে ওই যে পিঠে বানানো ওগুলো সবই তো বেরোয়েছে না, শ্বাসটা সবই এখন লোহার পাওয়া যায়। বাজারটা কি মন্দা? হ্যাঁ, বাজারে তো অত টান নেই না। আগে যেরকম চাহিদা ছিল এখন ঘুরে ঘুরে বিক্রি করে বেশি লোক। পার্বণ বাজার কেমন দেখছেন? ঠিক আছে, তবে গতবারের তুলনায় একটু দামটা বেশি মনে হচ্ছে, তবে ঠিকই আছে। এখন তো মূল্যবৃদ্ধি হয়েছে সব কিছুরই, ন্যাচারালি ওরাও তো একটু মূল্যবৃদ্ধি করবে। আর জিনিসের মানে যুগের সাথে সাথে আজকাল তো অনেক ছোট হয়ে যাচ্ছে এইসব অনুষ্ঠান, মানে জাস্ট নিয়ম রক্ষার জন্য যতটা করতে হয় ওটা তো করতেই হবে, সেই জন্যই আশা নেওয়া। চালের গুঁড়ো কেমন দাম দেখলেন? ঠিকই আছে, একটু বেশি তবে ঠিকই আছে। ওই যে বললাম, নিয়ম রক্ষার জন্য নিতেই হবে। দাম তুলনামূলক আগের বারের থেকে অনেকটাই বেশি, ঠিক আছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। মেটিলির লালিগুড়াস পিকনিক স্পটে অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসীরা। মেটিলি ব্লকের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালিগুড়াস পিকনিক স্পটে অগ্নিকাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়ালো। আচমকাই পিকনিক স্পট এলাকায় মাঠের শুকনো ঘাসে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, তবে ততক্ষণে আগুন অনেকটাই ভয়াবহ আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মালবাজার দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সুজান লামা জানান, শুকনো ঘাসে আগুন লাগার পর তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর স্থানীয়রা পিকনিক করতে আসা পর্যটকদের আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। প্রশাসনের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
অমৃত প্রকল্পের জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠ সংলগ্ন এলাকায়। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে শহরের যান চলাচল। জলপাইগুড়ি শহরের ভেতরে দলছুট হাতির আগমনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাতের বেলায়। পরে বন দপ্তরের তরফে একটি হাতিকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসার পর উপযুক্ত স্থানে স্থানান্তর করা হয়। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।